সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, আপনার নামটা একটু বলেন প্রথমে। সানিয়া। সানিয়া কোথা থেকে এসেছেন? সোনিয়াকড়া থেকে। বয়সটা কত এখন আনুমানিক? 19 বছরের সানিয়া আমাদের সঙ্গে আজকে রয়েছে। সানিয়ার গল্প জানিয়া আমরা কতটুকু লাভবান হই সেটা আমরা ধীরে ধীরেই জানবো। এবং সানিয়া, আমরা শুরু করি। হ্যাঁ, আপনি যেখান থেকে শুরু করতে চান আপনার জীবনের গল্প। আমার তো মনে হয় সবাই শৈশব থেকে শুরু করে, তো আপনি ছোটবেলা থেকেই শুরু করুন। হ্যাঁ, যখন আমি অনেক ছোট ছিলাম, 8 বছর থাকতে, তখন আমার বাবা মা আলাদা হয়ে যায়। এখানে দোষটা অবশ্য আমার মার। তখন আমার বাবার হাঁপানি রোগ ছিল, তাই আলাদা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দাদা যে চেয়ারম্যান দেশে এলাকা, যে সে দাদা আবার কি করলো, মানে আমার আপন দাদা না, আমার আপন দাদা আমার বাবা যখন ছোট ছিল তখন মারা গেছে। আমার বাবা তাকে বাবা বলছে, তাই আমার দাদা। আচ্ছা আচ্ছা। ও পাইলা অনেক বড় করছে আমার বাবাকে। আমার বাবারা 2 ভাই। বড় করার পরে আমার মার সাথে বিয়ে দিল। তারপর তো ছেড়াছেড়ি হলো, আমরা 1 ভাই 1 বোন। তখন আমার ভাইটা হয়েছে, আমরা 1 বছর বড় ছোট, 2 ভাই বোনই। তখন বাবাকে আবার যখন বিয়ে দিল আমার সৎ মার কাছে, তখন আমার বাবা আমার নানা বাড়ি থেকে আমাকে নিয়ে আসলো, যে দিতে চায় না, তারপরে যে নিয়ে আসলো যে আমার মেয়ে আমার কাছে থাকবো। আচ্ছা আচ্ছা। তখন আমার বাবার কাছে আমি চলে আসে বললাম, বাবা আমাকে বললো যে এটা তোমার মা। আচ্ছা আচ্ছা। অনেকে বলছে যে ঠিক আছে, তোমার বাবা যেহেতু বিয়ে করছে, তুমি কি মা বলবা না আন্টি বলবা না আম্মা বলবা, কি বলো, তোমার ইচ্ছা, তুমি যেটা বলো। নাকি নাম ধরে ডাকবা? হ্যাঁ, একটা নাম ধরে রাখবা। তারপর আমি ওকে আমি আম্মা ডাকলাম। এরকম যেতেছে দিন, মা অনেক কষ্ট করতেছে আমার বাবার ঘরে। বাট আমার আপন মা কিন্তু এই কষ্টটা করেনি, আমার সৎ মা যে কষ্টটা করতেছে। ওকে, ভেরি অনেস্ট ওপিনিয়ন। আমি কিন্তু পড়াশোনা বেশি এটা জানি না। বাবা মা আমাকে চেষ্টা করছে স্কুলে দেওয়ার জন্য, কিন্তু আমি করি নাই। তখন ওই 8 বছরের ভিতরে আমাকে মানুষের বাড়িতে কাছে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 তলা থেকে 1 তলা পর্যন্ত পুরো ঝাড়ু দিয়ে মুছতে হইতো। আমি পারতাম না, আমার খুব কষ্ট লাগতো, আমি খালি কান্না করতাম। আপনার বাবা যেন কি করতেন? দেশে কৃষিকাজ কর্ম করতো। কৃষিকাজ করতো, ওকে। বাবা আমাকে একদিন দেখতে গেছে, তখন আমার বাবার সাথে আমি কান্না করে বললাম, বাবা আমি তো এখানে কাজ করতে পারতেছি না। পরে বললো, কেন? আমাকে খুব কষ্ট হয়, আমি করতে পারি না। তখন আমার বাবা আমাকে নিয়ে আসলো ওখান থেকে বাসায়। তখন হঠাৎ আমার মার একটা মেয়ে হলো। জি। মেয়েটা হওয়ার পর থেকে না আমার সৎ মা আমাকে আর আদর করে না, দেখতে পারে না, কিছু করতে পারে না, কোনো কিছু খাইতে গেলে। তারপরও বাবা অনেক কান্নাকাটি করতো। বাবা বলতো যে তুই আসছো সেখানে, তোর মা তো কি করবি, মিলে দিলে থাক। আগে তো আমি যখন আমার 8 বছর ছিল 9 বছর ছিল, তখন আমি 2 টাকা 1 টাকা চিনতাম না। তখন লাল পয়সা গুলো ছিল যে আমি স্বর্ণ মনে করতাম। লাল পয়সা গুলো এগুলো আমি দোকানে নিয়ে যেতে বলতাম, কি আমাকে স্বর্ণগুলো ভাঙে টাকা দিবেন। পরে আমাকে 1 টাকা পয়সা চকলেট মকলেট দিত। তারপরে আমি বললাম, বাবা আমার তুমি 1 টাকাও দেয় না, আমি তো কখনো লেখাপড়াও শিখলাম না, মানুষ এত সুন্দর সুন্দর করে লেখাপড়া করে, আমি তো লিখতে পারি না। তখন বাবা আমাকে মাটির ভিতরে একা একা বলছে, কি এইটাই লেখাপড়া। তখন বাবা আমাকে মাটিতে আঘাত বলতো, কি এভাবে ঘুরালে ঘুরালে লেখাপড়া হয়ে যায়। তখন আমার বাবা খুব কষ্ট ছিল। আমার বাবা মানে এই সৎ মারে চাপে পড়েছিল, আর আমাকে আমার বাবা খুব ভালোবাসে। পরে তো আমার সৎ মার কাজকর্ম করতো, এটা করতো, আমার আর স্কুলে দিত না। পরে আমি মানুষের বাসে আবার কাজে দিয়া দিল। তারপরে না ওখানে খুব কষ্ট হইতো, হাঁড়ি পাতিল ধোয়াও, ভোর 4টা বাজে উঠে তো কাজকর্ম করাইতো, নাস্তা দিত বেলা 2টা বাজে দিত, 1টা বাজে দিত, সকালে নাস্তা খাইতে হইতো। খিদায় আমি কাঁদতাম। আর একটা রুটি দিত আর 1 কাপ চা দিত। মানে চা কি, ওরা যে চা বানাতে যে পাত্রীটা থাকতো না, ওই পাত্রীটার মধ্যে একটু পানি দিয়ে গরম করে আসে, মানে একটুখানি কোনো করে ওরা চা বানা দিত, দিয়ে সারা দিন পার হয়ে যেত। বিকেল আবার 5টা বাজে খাওয়ান দিত। তখন আমি খুব কাঁদতাম, অনেক জিদ উঠে যেত। তখন খিদায় কেউ না পারে নিজে চুরি নিজে ভাঙে হাতের মেয়েতে কাটতাম, ক্ষুধার জন্য বা কষ্টের জন্য। আমি খালি মানে কষ্টটা কি আমি বুঝি না তখন, কিন্তু জানি যে আমার খিদা লাগছে। এখানে আমি আমার যারা শ্রোতা রয়েছেন এই মুহূর্তে হ্যালো 8920 তাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই। আমরা প্রতিদিনের জীবনে যে পরিমাণ খাবার নষ্ট করি, এই খাবারগুলো যদি আমরা ক্রমান্বয়ে নষ্ট না করে সঞ্চয় করে যদি একটা মানুষকে দিয়ে দেই, তাহলে সে আপনার উচ্ছিষ্ট খাবার থেকে ইজিলি বেঁচে থাকতে পারে। কি পরিমাণ খাবার নষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না, হোটেল থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সব জায়গাতে। সেদিন আমার মনে আছে, আমার অফিসটা কারণ বাজারে, ইভেন এখান থেকেই লাইভ হয়, আপনারা হয়তো শুনছেন এখন।
আমি ফুটপাতে একজনকে দেখলাম একটা পচা পেঁপে ফলের দোকান থেকে ফেলে দেওয়া হয়েছে, এবং পচা পেঁপেটা যখন পুরো রাস্তার উপরে ছড়িয়ে গেছে তখন ওটা পুরো হলুদ, কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। যে ভদ্রলোকটা ওই পচা পেঁপেটা খাচ্ছে তার পাশ দিয়ে অসংখ্য মানুষ যাওয়া আসা করছে, সবাই রিকশায় চড়ে আছে, আমি নিজেও তাদের মধ্যে একজন। আমার হয়তো একটা বলার জায়গা আছে বলে আমি আপনাদের কাছে বলছি। আমার মতো এখানে অনেকেই দেখেছেন, দেখে ভুলে গিয়েছেন। ওই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে একবেলা খাবার দেবার সামর্থ্য ওখানে সবার ছিল, ইভেন আমারও ছিল, কিন্তু আমিও করিনি, কেউই করেনি। আমি এই জায়গাটা থেকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুবই সহজ একটা কাজ। এই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে একবেলা খাওয়ালেই এই মানুষটা যে পরের দিন এসে পচা খাবারটা খাবে না, কারণ তার তো সারা জীবনের নিশ্চয়তা একবেলা খাবার দিতে পারে না, সেটা আমি বলছি না। কিন্তু সারা জীবনে একটা মানুষকে ভালো করে চলার জন্য কিছু না, আপনার খাবারটাই আপনি খান, কিন্তু আপনি সেটা নষ্ট করবেন না। নষ্ট এই অর্থে করবেন না যে আপনি যদি নষ্ট না করেন তাহলে ওই খাবারটাই আপনি দ্বিতীয়বার খাবেন, তাহলে আপনার দ্বিতীয় বেলায় আপনি যে খাবারটা খেতেন সেই খাবারের পরিমাণটা বেঁচে গেল। এটা বেঁচে গেল মানে আপনার দৈনন্দিন খাবারে আপনি কম খাবেন, এবং এই কম খাওয়াটা যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করবে। আর আপনার যদি খাবার বেশি হয়ে থাকে, না ফেলে দিয়ে এরকম দরিদ্র মানুষদেরকে দিয়ে দিন। খুবই কষ্টকর, এগুলো আমাদেরকে প্রতিনিয়ত কাঁদায়, কিন্তু আমরা এর জন্য আসলে কোনো ভূমিকাই নিই না। হ্যালো 8920 যারা জীবনের গল্প বলতে আসেন এখানে, প্রত্যেকটা মানুষের শৈশব কোনো না কোনোভাবে আমাদেরকে অনেক বেশি টাচ করে, কিন্তু শুনেই সেটা আমরা ভুলে যাই, এবং এই কারণে আমরা খুব প্রাউডফুলি বলার চেষ্টা করি, দিস ইজ নট অ্যান এন্টারটেইনিং শো। আমরা আপনাদেরকে এন্টারটেইন করি না, এখানে খুব হার্ড রিয়েলিটি বলা হয়। যার জীবনের গল্প যেরকম সেরকমই। একজন মানুষও যদি সচেতন হন তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক। সানি, আমরা যে জায়গাটায় ছিলাম তারপর? হ্যাঁ, তারপর ওই যে ওরা আমাকে এরকম বাধ্যতামূলক, আমি একদিন সকালবেলা পলাইয়া চলে আসি। অনেক আগে ছিল ছোটবেলা, কোথায় কোথায় দিচ্ছে জায়গার নাম আমার মনে নেই, কিন্তু চলে আসি আমি সদরঘাট। জিজ্ঞেস করতে 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 মানুষের কাছে, আমার কাছে কিছুক্ষণ আগে এরকম ঈদ হয়ে গেছে, অনেকে আমার 2-1 টাকা 5 টাকা 10 টাকা বকশিশ দিছে, ওই বকশিশ আমার কাছে ছিল। সদরঘাট চলে আসার পর এখন আমি কি করব, আমি লঞ্চে যা উঠবো, আমি ঠিকানা তো জানি না। হঠাৎ একজনে বলতেছে যেটা গুরাইল্লা রাঙ্গাবালি থানা যাবো, গলাচিপা থানা। পরে আমি বললাম কি গলাচিপা থানা তো ডামগো লাইন। তখন ওইটাই উঠছি। পরের দিন আমাদের বাসায় 2 দিন লাগে, 1 রাত 2 দিন লাগে যাইতে। আর পরের দিন এরপর দেখি যে হ্যাঁ আমাদের লাইনে ঘাট দিছে। পরে কি খিদা লাগছে, এখন আমি কি করব, হাঁটতে পারতেছি না। আমাদের বাসায় লঞ্চ থেকে নাইমেও যাইতে অনেকক্ষণ সময় লাগে। তখন আমি বাচ্চা ছিলাম অবশ্য, খালি গেছিলাম তো, একটা গেঞ্জি গাইছিল। আমি তখন দৌড়তে 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 না আমি বাসায় গেছি। পরে আমার আব্বা দেখে আমার কাইন্দা দিছে, তুই এখন করতে গাইছিস? আমি কিন্তু ঢাকা থেকে গেছি। কেমন আইসস? আমি এই যে এমনি 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 নাইছি, যেমনি নাইছি এটা বলছি। পরে আমার বাবা বকাবি কি করছে কতক্ষণ, বাটটা দিয়েছে খাওয়ার পর। ওই দিন গেল এরকম ভালোই। পরে আবার দেশে ধান টোকায়, ধানের দিন ধান টোকাইতে গেছি। যদি বেশি ধান না টোকাই নিতে পারতাম তাহলে মার দিত। একদিন আমার একটা কাহিনী মনে আছে, 20 টাকার জন্য আমি অনেক মার খেয়েছি, আমার সৎ মার গেছে। আমিও ধান টোকাই, আমার মাও ধান টোকায়, ডালে দিন ডাল টোকা, মরিচ টোকা দেখুন দিনকাল খুব ভালো যেতেছে। যার ভিতরে না হঠাৎ আবার আমার ছোট ভাই বোন বড় হয়ে যেতেছে, আবার আমার বাবা আরেক পাশে কাছে দিয়া দিল। যে যার মাধ্যমে যাই ও বললো কি যে ওই বাসাটা যত ভালো না, তাহলে অন্য এক বাসায় তোরে নিয়ে দিই। বাবা বলে আচ্ছা নাও। দেওয়ার পরে আমাকে ওই বাসাটাই স্বামী স্ত্রী 2 জন ছিল, একটা বাচ্চা ছিল। আপনার বয়সী ছিল না, বাচ্চারা 4-5 বছর ছিল। আর আমি তো তখন 9-10 স্বামী স্ত্রী আর ওদের একটা বাচ্চা ছিল। ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা ছিল। আর আপনার বয়স হচ্ছে 9-10 বছর? 9-10 বছর এরকম। তখন ওর স্বামী স্ত্রী না সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। কি কারণে লাগে আমি সেটা জানি না, কিন্তু শাশুড়িও ছিল। আচ্ছা। আর সারাক্ষণ না ওদের একটু আটটু নিয়ে ঝগড়া মারামারি কাটাকাটি লাগিয়ে থাকতো। এই কদিন পর না বাপের বাড়ি চলে যেত, ছেলে চলে যেত এর বাসায়, শাশুড়ি চলে যেত এর বাসায়, বাসা অল টাইম খালি থাকতো। তখন ও বাসায় আসান ছিল কিছুটা কাজ, অতটা কষ্ট ছিল না। না থাকার মাধ্যমে যখন মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে গেছে, নিজের বাড়িতে বাপের বাড়ি, তখন ঘর খালি ছিল। তখন বাড়িওয়ালা আমার সাথে খারাপ বিহেভ করতে নিছিল। সেটা নিয়েছিল আমি শুয়ে রয়েছি, হঠাৎ দেখি আমার শরীরে হাত পাওয়ার ভিতরে হাত পাও, ভয় পেয়ে গেছি। ছোট ছিলাম তো, তখন আমি বলি কি হাত পাও কেন আমার শরীরের পা? আমি তো একা শুয়েছি, আমার সাথে কে আসলো? ফাল মারে উঠে দেখি কি ঘরের মালিক। তখন আমি বললাম কি আপনি এখানে কি করেন? আমার ওই রুমে ভয় লাগে তো এই কারণে তোমার সাথে শুইতে আসছি। আমি কি আপনি যান গা আপনার রুমে,
আমার আপনার ভয় লাগে, আপনি মালিক বাড়িওয়ালা চলে গেছে। তখন দ্বিতীয় দিন আসছে, তখন আমি এরকমই করছি, চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, তখন আমি চিল্লাচিল্লি করছি, মানে জোর জবস্ত করতেছে, এরকম অবস্থা খুবই খারাপ আমার। অনেক চিল্লাচিল্লি করতেছি বাসায়, বাট আমরা তো 5 তলায়, তখন কেউ শুনতেছে না। চিল্লাচিল্লি এত রাত, থাই গ্লাস লাগানো, বলছে কি তুমি এত জোরে জোরে যে চিল্লাও কেউ শুনবো না, তোমার যদি এখন আমি মাইরা ফালাই দাও কেউ দেখবো না। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা একটু পরে ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকের যে জীবনের গল্প এখানে উপস্থাপিত হচ্ছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত মর্মস্পর্শী। আমরা বারবারই আপনাদেরকে যে কথাটা বলে থাকি, যা হচ্ছে, যা বলা হচ্ছে সেটা কোনো এন্টারটেইনমেন্ট নয়, সেটা রূঢ় জীবনের গল্প। এবং এখানে আপনি কিছু পেলেন নাকি পেলেন না, আপনার গল্পটি ভালো লেগেছে নাকি লাগেনি, সে বিষয়টি আমাদের একেবারেই চিন্তায় থাকে না। আমাদের চিন্তায় থাকে এই জীবনের গল্পে এমন কোনো মেসেজ আছে কিনা যেটা আপনাকে আপনার জীবন চলার পথে কোনো না কোনোভাবে শিক্ষণীয় হতে পারে। এছাড়া আপনি পুরো গল্প শুনে যদি আমাদেরকে বলেন যে এখন গল্পটা ভালো লাগছে না, উই আর ভেরি ভেরি সরি যে আপনার ভালো লাগার জন্য আমরা আমাদের জীবনের গল্প করি না। আমরা শুধুমাত্র এই কারণে জীবনের গল্পগুলো করছি যে এই জীবনের গল্পগুলো আপনার কাছে শিক্ষণীয় হোক, এবং একই সাথে এখানে যারা বলতে আসেন এই সব মানুষগুলো জীবনে হয়তো জীবনে কোনো ধরনের কোনো এইরকম ব্রড মিডিয়াতে কোনোদিন সুযোগ পাননি নিজের ভয়েসটা রেজ করবার জন্য, তারা এখানে এসে 2-2.5 ঘন্টা আপনাদের কাছে নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ ভেবে একেবারে মন খুলে মনের কথাগুলো বলে হালকা হয়ে যান। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা 3 মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনি যদি আজকের অতিথিকে দেখতে চান, তাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই আপনি পেজটিতে লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং চাইলে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 1 চাপবেন, তারপরে ফোনের নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আর আপনার কথাগুলো যদি এখানে প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ফিরছি ঠিক 3 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান, আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। FM 89.2 Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। এবং আমার সঙ্গে রয়েছে আজকে সানিয়া, তার জীবনের গল্প নিয়ে, এবং শেষ পর্যন্ত এই জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় একটা কথা বলি, ইভেন্ট ইউ কান্ট ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না। এবং সেখানে মনে রাখতে হবে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। হ্যাঁ, আমরা যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে ফিরি, তার আগে আরো একবার মনে করে দিচ্ছি আমাদের ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই মনে আছে, facebook.com/hello8920, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সানিয়া, 3 দিনের দিন আপনার যিনি গৃহকর্তা ছিলেন উনি এসে বললেন যে এখানে যদি কেউ আপনাকে মেরেও ফেলে তাহলেও বাইরের লোকজন টের পাবে না, এরকম একটা হুমকি দিচ্ছিল। এবং আমরা খুব ভালো করে বুঝতে পারছি উনি আপনার সাথে যে আচরণ করতে যাচ্ছেন তা প্রচন্ড অনৈতিক আচরণ। হ্যাঁ, তারপর কি হলো? আমি ওদিন অনেক চিল্লাচিল্লি করছি, করার পর আমাকে 2-3টা থাপ্পড় মারছে। মারেন কেন? পরে বললো যে তোমাকে মারবো না, কি করবো, তুমি আমার কথা শোনো না, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার বেতন বাড়াই দেবো, তুমি আমার কথা শোনো, কখনো তোমার কষ্ট হইব না। আমি বলছি আপনার কথা আমি শুনতে রাজি না, আমি জামগা, তোমার যাইতে দিব না, আমি জামগা। পরের থেকে আমি আর কাজকর্ম করি না, আমি বানাদোষী পাই জামগা।
পরে ওই আমি যার মাধ্যমে গেছি ওকে ফোন দিছে, ওর মার সাথে পরিচয় তো তোর মায়ে ফোন দিছে। পরে বলে যে কেন তুমি চলে যাবে? আমি বলছি আমি থাকবো না, আমার ভালো লাগে না, আমার বাড়ির কথা মনে পড়তেছে, আমি যামগা। তোর যে বাসে দিয়ে বাসে তোর সমস্যা, তোর সমস্যাটা কি আমাকে কবি না? তার নাম বলছি না আমার ভালো লাগে না, আমি যামগা। পরে বলছি যে তুমি অন গেলে তোমার বেতন দিব না, আমার বেতন লাগবো না। পরে ওই যে 3 দিনের দিন আমি চিন্তা করলাম যদি 4 দিনের দিন যদি আমার মায়েরা ফলাই, মানে যদি রাস্তাঘাটে আমার ফলাই দেয় তখন আমার কুত্তা বিলে টেনে টেনে খারাপ বলবো, আমি সবসময় এটাই ভাবতাম। পরে চলে আসছি যখন, তখন আমাকে কত টাকা দিচ্ছে সেটাকে আমি জানি না। আমার হাতে কখনো বাসায় কাজ করছে ঠিক, কিন্তু আমার হাতে কখনো কেউ টাকা দেয়নি। আপনাকে কেউ কখনো টাকা দেয়নি? আপনি তো চলে আসলেন, কোথায় আসলেন আপনি? বাড়িতে? না, বাড়িতে চলে আসনি। কোথায় এসছেন? ওখান থেকে আমাকে আবার চেয়ারম্যানের বাসায় কাজে দিচ্ছে। মানে ওখান থেকে ডিরেক্ট আপনাকে চেয়ারম্যানের বাসায় দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওখান থেকে আবার দেশে নিলে আবার আওয়া যাওয়া, আবার খরচ আবার আসতে হবে, তখন আমাকে চেয়ারম্যানের বাসায় কাজে দিচ্ছে। আচ্ছা, আপনার সাথে যে আচরণটা করলো আপনি তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন সেই সময় যে আপনার সঙ্গে যে আচরণটা করছে এটা ঠিক আচরণ না? না, আমি ভাবছিলাম যদি হ্যাঁ বোরে মারে ধরে মানে আমারও মারবো, মানে আপনি বুঝতেও পারেননি যে আপনার সঙ্গে কি ধরনের কি আচরণ? না, আমি এটা কিছু বুঝিনি। কিন্তু আপনি কি কাউকে এটা এখন তো বোঝেন, কাউকে কখনো বলেছিলেন ওই সময়টাতে? না, আমি আজকে কথাটা বললাম। আজকে আপনি ফার্স্ট রেডিওতে বললেন। প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে আমি একটু নোট করতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে এটা হচ্ছে আপনার 6 সেপ্টেম্বরের প্রথম আলোর একটি রিপোর্ট, এবং এটা প্রায় একেবারে প্রথম দিকে লিড একটা নিউজ হয়েছে। শিরোনামটা হচ্ছে এরকম, দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের শীর্ষে হচ্ছে বাংলাদেশ, এবং এটা ইউনিসেফের একটা প্রতিবেদন। আপনারা যদি পারেন এটা আপনারা একটু পড়ে দেখবেন। আমি পুরো বিষয়টা আপনাদেরকে পড়াচ্ছি না, শুধু একটা বিষয় এখানে নোট করার মতো। এখানে তারা যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে একটা বিষয় খুবই খুবই চোখে লেগেছে আমাদের এখানে, সেটা হচ্ছে এটা বাংলাদেশের শীর্ষে, এবং এখানে রেশিওটা বলা হয়েছে যে বিশ্বে প্রতি 10 জনে একজন মেয়ে 19 বছর বয়স পেরোনোর আগেই ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়। আর দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের হার সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে। এখানে প্রায় প্রতি 2 জনের একজন, অর্থাৎ 47% বিবাহিত কিশোরী 15 থেকে 19 বছর স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়। অর্থাৎ আমরা যেটাকে বলি যে একেবারে শিশু থেকে শুরু করে এবং বিবাহিত, এই যে 19 বছরের যে বারটা রয়েছে, একেবারে ঘরের মানুষ থেকে শুরু করে, গৃহকর্তা থেকে শুরু করে, গৃহকর্ত্রী থেকে শুরু করে কি পরিমাণ সেক্সুয়াল ভায়োলেন্স হয়, এবং এগুলো নিয়ে অনেকেই মুখ খোলেন না, ফ্রন্ট লাইনে এসে কখনো কেউ বলেন না। আমরা হরহামেশা 2-1টা জানতে পারি, কিন্তু ইউনিসেফের মতো প্রতিষ্ঠান যখন এটা নিয়ে রিপোর্ট করে এবং এটা অনেক গবেষণার পরে বের করে, সেটা সত্যি সত্যি আমাদেরকে অনেক বেশি নাড়া দেয়। বিশেষ করে হ্যালো 8920 তে বন্ধুরা এসে যেভাবে তাদের জীবনের গল্পে বিষয়গুলোকে তুলে ধরেন তা অত্যন্ত মর্মপীড়াদায়ক। আমরা শুধু এই কথাটা এজন্যই বলছি যে আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গায় কিছুটা হলেও এই রিসার্চ আমার মনে হয় ভূমিকা রাখবে। আপনারা চাইলে পুরো রিপোর্টটা পড়ে দেখতে পারেন। হ্যাঁ, বলুন। তারপর আমাকে ওই বাসা থেকে কি করলো, চেয়ারম্যানের বাসায় কাজে দিল, যে এটা অনেক বড় লোক বাসা, এখানে থাকবি, এখানে কোনো সমস্যা হইব না। তখন ভালো মন্দ কিছুই বুঝি না, তখন আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানেই কাজ করি, বাট আমার কোনো আপত্তি নেই। তারপর চেয়ারম্যানের বাসায় এরকম পুরো বাড়ি ঝাড়ু দেওয়া, গরমসো, সারাক্ষণ না খেয়ে কাজ করতে হয়। আবার ওখানে খালতো বোন কাজ করতো, মানে আমার ছোট মার বোনের মেয়ে। করার পর আমি বলছি আপু আমার না খিদা লাগছে। কই খিদা লাগলে কি করবি? আপা বাপিয়া হোক, বাবির এলে করবি খিদা লাগছে। তখন কুকুরের জন্য রান্না করছে গরুর মাংস, ওরা অনেক কুকুর পালে। কুকুরের জন্য গরুর মাংস রান্না করেছে? হ্যাঁ, আমি আবার খিদা লাগছে কি কান্নাকাটা করতেছি, কয় কি খাবি? ওটাই আমার ভাত দিয়ে ওই তরকারিটাই দিচ্ছে, ওটা আমাকে দিয়েছে। পর আমি খুব কান্না করছি, এই কুকুরের খাবারটা খাবো না আমি, তো আমার কুকুরের মতো ব্যবহার করা হইলো। পরে আমার বোন বললো কি খা, এটা খাইতে হইব। পরে আমি বলছি কি তুমি খাও, এটা আমি খাবো না। পরে না খাওয়ার দিতে আমাকে অনেক মার দিছে, অনেক ধরনের কথা কয়ে না বকা দিছে। তখন থেকে না আমার মাথায় একটা জিদ ঢুকে গেল। আজকে আল্লাহ আমার এতই ফকিনি বানায় ফেলালো, ওই কারণে আমি মাসে এত মায়ের লোকটা খাইলাম। তা আমার বাড়িতে তো আরো 2টা ভাই বোন আছে, ওই 2টা তোর বসে বসে খাইতে পারে, তাহলে আমি কেন মানুষের বসে কাজ করে খামো? আমিও যাবো। পরে ওই যে ওখানে তো সামনেই সদরঘাট, পরে যে আমি সাথে নদী ছিল তো, মানে মারার পরে যে নদীতে ঝাঁপ দিছিলাম মরে যাবো, তখন আমার বোন ধরছে, আরো কিছু কিছু লোক আছে, ওরা যে ধরছে কি করস, আমার মারলো কেন, মরে যাবো। মরে যেতে শিখছি তখন আবার কি করলো আমার ওরা, আবার আসার পরে দেশে আসার পরে সৎ মা অনেক মারলো আমাকে। তুই সেই বাসায় যাস, এই বাসায় সমস্যা, তুই বাসায় যাস, ওই বাসায় সমস্যা। কি সমস্যা কি তোর? তুই কি কাম কাজ করে খাবি না? কামলে বাইরা, ঘর থেকে বাইরা, তোর আমি জায়গা দেবো না বাইরা। বেশ তো আমার জায়গা দিবেন না, তাহলে আমি আমার পথে যাবো।
তখন আমার আব্বা আমাকে হঠাৎ করে একটা কথা বলছে, রাতে আমি বসে রয়েছি, আব্বার লাগে কেউ ছিল না। মা, আমি যদি মরে যাই তুই কারে আব্বা বলবি? তখন খুব কষ্ট লাগছিল। ঠিকই তো, আজকে তো আমার বাপ ছাড়া আমার কেউ নাই। তখন আমার আপন মায়ের কোনো সম্পর্ক ছিল না। আমার আব্বার নানা নানি অনেকেই ছিল, কিন্তু কেউ সাথে আমার সম্পর্ক নাই। তখন একমাত্র আমার সম্পর্ক আমার বাপটাই ছিল রক্তের, আর কেউ ছিল না। তখন ছোট ছিলাম, ছোটর ভিতরে হঠাৎ করে মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো। ঠিকই তো বললো, আমার বাবা যদি মরে যায় আমার কে জিজ্ঞেব? আমার তো কেউ নাই আমার বাবা ছাড়া। তখন কি করবো? আমার বাপে যেটা কইতে আমার এটাই শুনতে হইব। এরকম করতে হতে ভালোই 11-12 বছর হয়ে গেছে। তখন হঠাৎ করে 12 বছরে আমার মা আসলো, উদা হাওয়ার মতো উড়ে আসলো। এসে বললো আমার মেয়েকে আমি নিয়ে যাবো, দরকার লাগলে আমি কেস করবো, মামলা করবো। তখন আমার মা বললো কি, আমি তোর নিয়ে যাবো, তুই আমার দ্বারা থাকবি, পড়াশোনা করবি, আমার মানুষের মতো মানুষ হবি। এই না থাকলে তুই মানুষ হইতে পারবি না। তার বাপে একটা অমানুষ, তুই একটা অমানুষ হবি। আমি কইছি আমার বাপে যদি অমানুষ হইতো তাও তো আমার বাপের কাছে কাছে রাখছে, আর তুমি তো মানুষই হতো, তোমার মা তোমার কাছে আমার খোঁজ খবর নিলা না। পরে মা অনেক ঝড় তুফান পার করে না আমার নিতে পারলো না। পরে হঠাৎ করে একদিন নতুন যখন 20 টাকা নোট বাইরেছে, একটা নতুন 20 টাকার নোট চকচক করতেছে, ওই নতুন নোটটার নাম আমার খুব ভালো লাগছে। আমি বললাম কি, এটা কয় টাকার নোট? তখন আমি কিন্তু চিনি না এটা কয় টাকার নোট, কিন্তু আমার 12 বছর। তারপরে না আমি ওইটাকে আমার আম্মার কাছে না বললা আমি নতুন টাকাটা নিয়ে নিছি। পরে একদিন আম্মা বলে কি যে তুই নতুন 20 টাকা নিস? আমি নিছি। কয় দে। আমি কি দিব না, ওইটা আমি লাগবো। ওই ফার্স্ট আমি একদিনই আমার মায়ের অনুমতি ছাড়া 12 বছরে আমি একবারই আমি নতুন 20 টাকা নোট নিই। দেই না দেখে আমাকে অনেক মারলো, মারতে 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 আমি 20 টাকা নোট দিব না আমার 20 টাকা নোটটা আমার ভালো লাগছে। তারপর আমার বললো কি, তুই কামাই করে কয় টাকা না দিস? কিন্তু আজ পর্যন্ত আমার এই যে আমি যে এত বড় হয়েছি, আজ পর্যন্ত আমার বাপে আমাকে একটা সুতা কিনা ওহিন দেয় নাই। এটাই আমার জীবনে সব থেকে বড় কষ্ট। তখন আমার বাবা মা বললো কি, তুই কামাই করে তুই টেয়া দেস, তুই 20 টাকার নোট নিছস। পরে আমি বলছি কি, এই যে আমি আশেপাশে কাজ করে যাইছি, আমি কোনোদিন একটা টিকে আমি দেখছি? এই আমি কথা বলার মধ্যে এতটুকু কথা বলছি, এটাই ছিল আমার ভুল। তারপর আমার মা আমাকে অনেক মারলো, আমার বাবাকে বিচার দিল, তোমার মাইয়া হনি এরকম এরকম কথা কয়, আর 2 দিন সব পইরা এরকম মার সাথে কথা বললে আমি গেছি নদীতে গোসল করতে। গোসল করতে গেছি, পরে এই কথা বলছে আমার বাবাকে। পরে আমার বাবা কি করছে, এই মোটা একটা বাঁশ নিয়ে গেছে আমার বাইরে। পরে এই নদীর ভিতরে আমি ডুবাইতেছি, বাবা কি নদীর ভিতরে নাই আমার দৌড়াইতে দৌড়াইতে সারা বাড়ি করে আমার ইচ্ছা মতো বাইরে এলো। এই কথাটা কইছি কেন? অনেক মারলো, মারার পর আমার মনে অনেক কষ্ট লাগছে যে আজকে যে বাবার জন্য আমি এনে পড়ে রয়েছি, আমার বাপেও আমার মারলো। আর 2 দিন পরে আমার নানা গেছে, আমার আপন নানা আমার আনতে গেছে, কয় এতদিন যে তুই এনে বেড়াইছস, আর এবার আমগো 2 দিন যে বেড়াইস। পরে তো আমার মনে কষ্ট আসছেই, তখন থেকে না কিরকম কিরকম অবস্থা, একটা জিদ মাথার ভিতরে, কেউ তো কিছু কইতে পারি না, কিন্তু জিদ আমার মাথায় উঠে। তারপরে তো বাড়ি যাওয়ার পর যাই দেখি মা আছে, সবাই টবাই আসছে, বালাই 2 দিন খাইলাম টেলাম। একদিন ভোর রাইতে আমার মায়ের আমার আপন মা খুব মারলো, তুই আর ওই বাড়ি যেতে পারবি না, তোরা ঢাকা লিয়ে যাম। পরে আমি কইছি যাবো না, আমি বাবার কাছে যাবো না কইছি বলে পরে সারাটা রাত আমাকে মারতে 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 খুব মারলো। আমার শরীরে যত স্পট আছে সব মায়ের ফাটে ফাটে ফেলাইছে। এই যে আমার হাতে কত স্পট, সব মায়ের। আমার মা আমাকে মায়েরা মেরে অবস্থা করছে, ফাটে ফাটে ফেলাইছে। মারার পরে না মারতে মারতে জোর করে আমার লঞ্চ উড়াইছে মায়, নানি মামায়। পরে মায়ের খেয়ে আমি 2-3 দিন যাবত খাই না খাই দেখি তো মা যত জোর করে নিয়ে আইসে তা নিয়ে আইসে। তখন আবার আমার মা যদি আমাকে একটা কথা বলতো, আমি জীবনও রিপিট করে কথাটা মাকে বলতাম না, কখনো কাউকে আমি একটা কথা বলতাম না। শুধু ওই আমার সৎ মাকে একটা কথা বলছে, ওই যখন অনেক মারছে, মারার পর আমাকে ঢাকা নিয়ে আসছে, নেওয়ার পর আমার টাইফিন জ্বর জন্ডিস অনেক কিছু হয়েছে এক লাগারে মার খেতে খেতে। আর এতদিন যাবত আমি কখনো একটা টাকার আমার ওষুধও কেউ খাওয়াই নাই, যত জীবাণু যত অসুখ সব একবারে দেখা দিছে। পরে মা আমার কি করলো, ডাক্তার মাকে দেখাইছে জন্ডিস মন্ডিস করাইয়া। পরে যেখানে পুরনো কাপড় চোপড় বিক্রি করে সেখান থেকে মা কতটি পুরনো কাপড় চোপড় নিয়ে আসছে আমার আপন মা। আজকে এতদিন পর আমার মার সাথে দেখা হয়েছে, যেখানে বুকে টাইনা নিব, একটু ভালো মন্দ খাওয়াবো, সেখানে আমার মা পুরনো কাপড় চোপড় কিনে আমাকে ফিন দেয়।
তারপর পুরনো কাপড় চোপড় কিনা ফিনাইলো বুঝি নেই ততটা, তখন আমার 13-14 বছর হইব, 2005-এর কথা হইতে পারে, 5-6 বছরের। ততটা স্মরণ আমি তো তখন বুঝি না, লেখাপড়া তো করি নাই, বুঝি না 2005 না, কিন্তু আমি 2007 থেকে যত কাহিনী করছে সবই আমি জানি। তখন 2007ই হবে। তখন আমার জীবনে একটু একটু স্মরণ হয়েছে যে ঢাকা শহরে চলতে গেলে কিছু কিছু লেখাপড়া লাগে। তখন আমাকে আইনে প্রথম অতি ফার্স্টে গার্মেন্টসে ভর্তি করেছে, কিন্তু কেউ আমাকে গার্মেন্টসে নিবে না, ছোট। তারপর আমার সার্টিফিকেটকে আমি 95-টা আমি 90 করছি, মানে আমার মা করছে 95-90 করছে কাইটা গার্মেন্টসে কাজে লাগানোর জন্য। পরে তো এই মানুষটা একটু নিতেছে, কাজ করতেছি ভালোই। এই যে মা ম্যাচ খাওয়াতো, তো লোকরা আমাদের ঘরে ঘরে এসে খাওয়া যেত। প্রত্যেক দিন ভোরে 5টা 4টা বাজে উঠে আর কি চুলায়। আমার কিরকম মা, সে সারা রাত ঘুমাই থাকতো, আমার 5টা বাজে লাইতে উঠাইতো, হায়দাপুর দিত, এটা করতো, না উঠলে খুব মারতো। তখন 4টা বাজে উঠে আমি লাড়কি চুলে ঘুরতে ঘুরতে রান্না করতাম, রান্না করে গোসল করে আবার গার্মেন্টসে যেতাম। গার্মেন্টস থেকে আইসা আবার লাঞ্চে বেলা আইসা তখন মা মানুষ সবার ভাত বেড়ে দিত, আমিও খাইতাম, খাই আবার যেতাম, যে আবার রাতে এসে আবার রান্না বাড়ি করে এরকম ভাবে চলতেছে দিনটা ভালোই। হঠাৎ মানে এরকম একটা দিন হলো, এখানে আমাকে অনেক মারধর অনেক কিছুই করে, শুধু মানে কোনো ছেলে তো ভালো কথা, কোনো মেয়ের সাথে আমাকে চলতে দিত না আমার মায়। যখন আমি ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজে লাগছি, 2-1 বান্ধবীও থাকে বা অনেক কিছুই থাকে, হঠাৎ করে মারতো। মারার পরে না আমি আবার দেশে গেছি গা, আমার বাবার কাছে যখন দেশে গেছি, তখন আমার একটা বান্ধবী আসলো চম্পা, ও এলাকারই মেয়ে, খুব ভালো, ওর সাথে আমার ছোটকাল দিকে বান্ধবী। ওর হঠাৎ করে বিয়ে হলো, মানে আমি পলাই আমার বাপের কাছে গেছি গা। ওই যে অত্যাচার করে এত সকাল উঠে রান্না বাড়ি করতে হয়, সব জায়গায় দেখি অশান্তি। তখন ওখানে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, বিয়ের জন্য আমি অনেক দূরে গেছি, চাইতে যেতে একদিন রাত হয়ে গেছে। ওরা আগে গেছে গা, পিছে আমরা 3 জন ছিলাম। আমার বান্ধবী যে আমার 3টা বন্ধু বান্ধব ছিল, আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। তখন আমরা পিছে কথা বলতেছি, মানে আমরা কথা কইতেছি, ওরা স্বামী স্ত্রী আগে গেছে। হঠাৎ করে না আমার একজন বললো কি, তুমি নিচে নামো। আমি কি না, আমি নিচে নামো কেন, নিচে নামো। আমি কি না, নিচে নামো না, আপনারা যান, মানে ঢাল ক্ষেত পাত যেদিকে কয় কি দেখো তো হইনা জানি কি নিচে নামো, মানে নিচে তো বুঝি নাই। তখন আমাকে অনেক কায়দা করে নিচে নামাইতেছিল। পরে নামানোর পরে আমি নিচে নামছি, আমার ধাক্কা মেরা ফালাই দেয় নিচে নামে। আর আমাকে সবাই মানে অনেক হাত ধরে, কেউ পাও ধরে, মানে জোর ধরে। আমি উঠ পড়তেছি, আমি উঠ পড়তে দেয় না। কয়জন ছিল ওখানে? 3 জন ছিল। আমি উঠ পড়তেছি, আমার উঠ পড়তে দেয় না। তখন আমার 12 বছর। তুমি উঠ পড়বা কেন, হে না থাকো, আমরা কথা কই। ওরা স্বামী স্ত্রী গেছে, তুমি পিছনে থাকো, আমরা ওরা আগে জাগা। মানে আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড আগে চলে গেছে, ওরা তো তোরা ফলো করে নাই, আমি যে পিছনে। কিন্তু এখানে তোরা আমার ধরার পরে আমার বলে কি, তুমি যত নিচে নামছো আর উঠ পড়লে তোমার অনেক খারাপ হইব, তুমি উঠ পড়ো না। পরে উঠ পড়লে আমার হাত ধরে রাখছে, অনেক শক্ত করে হাত ধরে রাখছে। ধরার পরে এখন আমি বলি কি যে আপনি আমার হাত ধরে রাখছেন কেন। তখন আমার গলায় একটা স্বর্ণের চেন ছিল, স্বর্ণের চেনটা আমার সৎ মায়ের ছিল, তখন আমি গলায় দিছি। থাকার পরে আমাকে মানে ওরা অনেক জোর জবরদস্ত করছে, অনেক কিছু চেষ্টা করছে, ধরছে, এটা করছে, মানে অনেক কিছুই করছে। তখন আমার সাথে যখন ও করতে গেছে, মানে যখন আমাকে পুরো দমে ধরতে গেছিল, তখন আমার অনেক কষ্ট হয়েছে, বাট আমার ব্লাড হয়ে গেছে গা, অনেক কান্নাকাটি করছি। আপনি রেপ শব্দটা বুঝেন? হ্যাঁ, তখন মানে আপনি কি রেড করছে ওখানেই। প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই। কি বলবো, কিছুই বলার নেই। আমরা ঠিক 12:06 ফিরে আসছি। যেই মানুষটি এখানে এসে জীবনের গল্প বলছে, সে না হাউমা করে কাঁদছে না, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। একটু পরেই সে নিচের ওড়নাটা দিয়ে চোখটা মুছছে। এই দৃশ্যটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওর কথার মধ্যে কিছুটা হয়তো অনুভব করতে পারছেন। একটা মনুষ্য জীবন, তাই না? এই জীবনটাতে কত সম্ভাবনাময়, কত কি করা যায়। এই মানুষই কেউ পৃথিবীতে শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে, এই মানুষই পুরো মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়ার মতো বড় বড় কাজ করছেন। এই মানুষের মধ্যেই নেলসন ম্যান্ডেলা হচ্ছেন, এই মানুষের মধ্যেই মহাত্মা গান্ধীর মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই কত বড় বড় মাপের মানুষ হচ্ছে। কিংবা যদি বড় মাপের নাই বলি, আপনার এলাকায় সবচাইতে ভালো মানুষটিও হচ্ছে। আবার এই মানুষটার মধ্যেই কত অমানুষ, কত সাফারার। আমরাই মানুষ, আমরা দাবি করি আমরা সৃষ্টির সেরা জীব,
অথচ আমরা কত অন্যায় করি, কত গর্হিত অপরাধ করি, কত ভুল করি, এবং এই ভুল করার পরেও সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দেন, এবং ক্ষমা করে দেন বলেও আমরা এখনো টিকে আছি। কিন্তু যে মানুষগুলো কষ্টের শিকার হয় তারা কি আমাদের কোনোদিনও ক্ষমা করবেন? যারা আজকে এখানে শুনছেন তাদের মধ্যে হয়তো কেউ ধর্ষণকারী আছেন, তাদের মধ্যে হয়তো অসম্ভব রকমের ভালো মানুষ আছেন, তাদের মধ্যে হয়তো বা কেউ ভিকটিম আছেন, তাদের মধ্যে হয়তো বা কেউ আজকে এই সানিয়ার মতো আরো অনেকেই আছেন। তাদের অন্তরের ব্যথাগুলো কি আমরা বুঝতে পারি? প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসতে চাই ঠিক 12:06। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, facebook.com/HELLO8920। ওখানে যাওয়ার পরে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06। FM 89.2. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে সানিয়া তার জীবনের গল্প এখানে বলছে, এবং সানিয়ার জীবনের গল্প আমাদের গায়ের লোম শিউরে ওঠার মতো গল্প। আমরা সেখানে আবারও ফিরতে চাই, তবে তার আগে বলছি, সানিয়ার মতো আপনি যদি আপনার জীবনের গল্পগুলো এখানে এসে মন খুলে বলতে চান এবং মনে করেন আপনার জীবনের গল্প থেকে যারা শুনবে, সাধারণ মানুষ, সাধারণ শ্রোতা আমাদের যারা রয়েছেন, তারা কেউ না কেউ কিছু না কিছু শিখবে, শেখার জায়গাটা রয়েছে। যদি মনে করেন আপনার জীবনের গল্পটা বলে আপনি নিজেকে হালকা করতে পারবেন, এবিসি রেডিও আপনাকে একটা জায়গা করে দিয়েছে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে যতগুলো রেডিও জনপ্রিয় শো রয়েছে তার মধ্যে একেবারে প্রথম সারির প্রথম দিকের শো হচ্ছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি হ্যালো 8920। আমি সবসময় বলি এটা আপনাদেরই অনুষ্ঠান, কারণ এখানে আপনাদের জীবনের গল্প বলা হয়। এখানে এসে যদি আপনি আপনার জীবনের গল্পগুলো বলতে চান, আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন করে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন। দুটো ফোন নাম্বার রয়েছে হ্যালো 8920-র। পুরনো নাম্বারটা তো রয়েছেই 91156668। আরো একবার বলছি 91156668, এবং আরেকটি ফোন নাম্বার হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে যে নির্দেশনাগুলো দেয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকে চলে আসুন, আমাদের এই বন্ধুটিকে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ওর সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং যোগাযোগও করতে পারবেন। ওর একটা ছবি ওখানে আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিতে ভুল করবেন না। আর আমাদের পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ঠিক আছে? লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি কথা বলতে চাই প্রিয় শ্রোতা, আমাদের নতুন অনুষ্ঠান বৃহস্পতিবার রাত 11:20 শুরু হয়েছে। ডর হচ্ছে অনুষ্ঠানটি। ইতিমধ্যে আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন এবং একই সাথে ভৌতিক অনুভূতি নিতে ভালোবাসেন, তাদের জন্য বৃহস্পতিবার রাত 11:20 শুরু করছি আমি আমার নতুন অনুষ্ঠান ডর, এবং আশা করছি আমার সাথে আপনারা থাকবেন, আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন, কারণ আপনারাই হচ্ছেন আমাদের মূল অনুপ্রেরণার জায়গা। বৃহস্পতিবার ঠিক রাত 11:20। সানিয়া, আমরা যে জায়গাটায় ছিলাম, অত্যন্ত হৃদয় বিদারক একটা পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন আপনি। তারপর ওরা তো ওরকম আমাকে জোর জবরদস্ত করলো, করার পরে তো আমি পারতাছি না, আমার কষ্ট, একজনে হাত ধরছে, একজন পা ধরছে, এরকম করতেছে। পরে আমি চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে ওখান থেকে যেমনি পারি এমনি আসি, সুইটার মোটে আসি। আসার পরে যে আমার গলা থেকে যে চেনটা পড়ে গেছে এটা আমার মনে নেই। তখন আমি বাসায় আসি, আসার পরে রাত তো হয়ে গেছে। আম্মা বলে তুই কোথায় ছিলি, ওরা অতক্ষণ আগে আসে, তুই এত পরে আসলি। কান্নাকাটি করতেছি, কান্নাকাটির পরে মা বললো কি হয়েছে, ঢং করে কান্দুসকে। তখন আমার মনের মধ্যে একটা কষ্ট লাগলো যে আমি কান্দতেছি, মা বলে আমি ঢং করে কান্দি কেন, কিন্তু জানতে চাইলো না যে সমস্যাটা কি, কেন কান্দতেছস। এই কথাটা শুনে মাথা একদম আমার ঠান্ডা হয়ে গেছে। থাক, কিছু কয়ে লাভ নেই, নিজের কষ্ট নিজে রাখি। আজকে আমি কথাটা বললাম, অনেক কথাই আছে না বলার, কেউ জানে না, সেটা আমি আজকে শেয়ার করছি। জি প্লিজ বলুন, আপনি মন খুলে বলুন। তারপরে তো মনের দুঃখ মনে রাখছে, আজ পর্যন্ত আমি ওই কথাটা বলতে পারতেছি না। আমার সাথে এটা কি হলো, এটা কি মানুষের সাথে মানুষ কখনো হয়? মা দিন রাত্রে কিছু বলেনি, সকালবেলা বলে কি তোর গলায় চেন কই। পরে আমি বললাম চেন গলায়, চেন কই। আমি কইতে পারি না কই পড়ছে। পুরো হঠাৎ করে মনে পড়ে গেছিল যে আমি ওই জায়গায় দৌড়ে গেছি।
যাইদি ওই জায়গার অবস্থা কি ল্যাপটপ মানে কিরকম হয়ে রয়েছে, কিন্তু যে কিছু নাই। পরে আমি ওই জায়গায় বইয়ে কান্দাছি, কান্দাম গাল্লা আমার মনে মেয়েটা লাইব শেষ। পরে ওই যে আমি ওখান থেকে মানে ওই অবস্থায় আমি আবার ঢাকা চলে আসছি। আমার কাছে কোনো টাকা ছিল না, 2 দিন না খেয়েছিলাম। না খাওয়ার পরই আমি চলে আসছি আবার ঢাকা। মা আমার দেখে বলে, তুই আবার আসছস, কই গেছিলি? পরে মারে কইছি, মা আমি দেশে গেছিলাম তো, আব্বার লোকে দেখা করতে আমি আবার পড়ছি। পরে আমি কিন্তু ওইটা বলি নাই যে চেন হারাই ফেলাইছি, এই কাহিনী হইছে। কয়দিন পর আবার এই অত্যাচার। তখন আমার মা যখন যার করে বিয়ে বসছে, ও ছিল পুলিশের চাকরি করতো। তো তখন আমি জানতাম না যে আমার মা বিয়ে বসছে। একদিন হঠাৎ করে আসছে, কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালের দিন আমাকে বললো, এর সাথে পরিচয় হস না? আমি বলি, এটা কে? আমি তো চিনি না। পরে বললো, কি আরে কি বলবি? আমি পাশে অন্য মানুষ বললো যে আরে কি বলবি, আমি তো তোর বাপ লাগে, তুই বাপ কবি না খালু কবি না। ওই একই অবস্থা যেটা সৎ মার সাথে হয়েছিল। তখন আমি আব্বা মুখ দিয়ে আসি নাই, ওকে আমি আব্বু বলতাম। আমাকে খুব আদর করতো। হ্যাঁ, কখনো আমাকে অত্যাচার করে নাই, খুব আদর করতো। হ্যাঁ, নাই, মারা গেছে 11 সালে মারা গেছে রোজাতে। তখন এরকম কাজ করতেছি, তখন আমার যখন কাজ করতাম তখন আমার বেতন মানে বালিশিয়ানো হইলাম। তখন 2007 কি করলো, তখন 1662 টাকা গার্মেন্টসে বেতন হয়েছে। কিন্তু আমি যত কাজ করি আমার মা আমাকে কখনো আমাকে একটা টাকাও দেয় না। হ্যাঁ, মানে আমার এমনও একটা ঈদ গেছে, আমাকে নতুন কাপড় চিউড়াই না ফিন্দাইতো না, পুরান কাপড় চিউড়াই না ফিন্দাইতো, যেগুলা না ফিন্দার মতো ওগুলা ফিন্দাইতো। কিন্তু আমার মা কাজ করতো, ম্যাচ খাওয়াইতো, প্রতি একজনের থেকেই মানে করেন 2-3 হাজার টাকা করে নিত। এখানে আমি একটা সত্যি কথাই বলি, যেটা জীবনের কাহিনী বলতেছি, সত্যিটাই বলে। আমার মার কাছ থেকে মানে আমার বাবাজি বিয়ে করছে 1টা, আর আমার মা বাবার কাছ থেকে যে বিয়ে করছে 4টা। এটা সব থেকে খুব খারাপ, মানে আমার মাকে আমি কোনোদিনও মাফ করবো না। বুঝতাম না, একটার পর একটা বিয়ে করতো, একটার পর একটা বিয়ে করতো, দেশে নিয়ে যেত। তখন তো আমি জানতাম না, বুঝতাম না। আমার মা বিয়ে বসে 4টা, আমার বাবাকে নিয়ে 5টা, কারণ খুব কষ্ট লাগতো। হ্যাঁ, বলুন। তারপরে এরকম দিন তো ভালো যেতেছে, যাওয়ার পরে না হঠাৎ মানে মা দেশে চলে গেছে। তখন লোক ছিল 2টা, মানে খাইতো আমাদের ঘরে। তখন মা আমার কাছে টাকা দিয়ে গেছে, বলছে হিসাব করে করে খরচ করবি, হিসাব করে করে রান্না করবি। তখন আমি গার্মেন্টসও কাজ করতাম, আবার একদিন গার্মেন্টসে যাই নাই, কারণ আমার পক্ষে সম্ভব না। তখন আমাকে মানে আমার পক্ষে সম্ভব না যে আমি রানমু, আবার জামু, আবার দুপুরবেলায় খাওয়ানো সবাই লেগে বাড়মু, আবার রাত্রেও সবাই লেগে রানমু। তখন মানুষ ছিল 4 জন। তখন আমি 2 দিন গার্মেন্টসে যাই নাই, যা রানতে যাই চাল শেষ। আমি একটা লোককে বললাম, মামা আমার কাছে তো, আমি তো চাইলের বাজার সদার কোনো নিয়ম কারণ কিরকম কোন দাম আমি জানি না, আমি আপনার 200 টাকা দিই, আপনি আমার 5 কেজি চাইল এনে দিয়ে যাবেন। পরে লোকটা বললো কি, আচ্ছা তুমি আমার 200 টাকা দাও, আমি 5 কেজি চাইল এনে দিয়ে যেতেছি রাত্রে, মানে আমি সকালবেলা রান্না করবো। সে আমাকে কি বললো, রাতে দিয়া যাই বলে এই যে গেছে, আর কোনো খবর নেই। সকালবেলা দেখে কি মাকে সদর বাজার থেকে নিয়ে আসছে। এখন তো আমার ঘরে চাল নেই, আমি তো রাঁধতে পারিনি, কেউ না খেয়ে রয়েছে। আচ্ছা, আমি এখানে একটু পরিষ্কার হতে চাই, আমি ঠিক বুঝতে পারলাম না, এই মামাটাকে যাকে আপনি চালের জন্য টাকা দিলেন? আমাদের ঘরে মেস খাইতো। ও, পাশেই থাকতো, আপনাদের ঘরে মেসে খাইতো? হ্যাঁ, মানে মেস খাইতো, মানে আপনাদের ঘরে খেতো, টাকা দিত প্রতি মাসে? আচ্ছা, আর আপনার মাকে কে নামিয়ে নিয়ে আসলো সদরঘাট থেকে? ওই মামাই নিয়ে আসছে? হ্যাঁ, ওর সাথে একটু ভালো সম্পর্ক ছিল। ওকে, ঠিক আছে, বলুন। তারপর যখন আসলো তখন আমি বললাম, মামা আপনি যে আমি রাতে 200 টাকা দিলাম, বললাম যে চাল দিয়ে যাবেন, আপনি তো চাল দিয়ে গেলেন না, আমি তো রাঁধতে পারিনি, না খেয়ে রয়েছি, আর কেউ খাইতেও পারবো না। আমি যখন ওকে টাকাটা দেই তখন আমার একটা বান্ধবী না, মানে পাড়াপড়শি একজন বসা ছিল, ও দেখছে যে আমি ওকে 200 টাকা দিছি। ও আমাকে বললো কি ডাইরেক্ট যে তুমি আমার কখন টাকা দিছো, কিসে টাকা দিছো? তখন আমার না খুব কষ্ট লাগলো। না বলার পর থেকে আমি ওই যে মেয়েটা আমার সাথে বসেছিল ও মেয়েটা ডাকছি, আমি কি দেখো আপু, আমি না হ্যাঁ মামার রাতে 200 টাকা দিছি তোমার সামনে। কয় কি, হ দিছস তো। কয় কি, কার লাগে রাইতে ঘুরে মুড়ে কস দিলে আমার 200 টাকা দিছস, দেখ। এই কথা শোনার পরেই না মা আমার কথাটা একটু শুনলো না, আমাকে মা তখন সাথে সাথে খুব মারলো। ইট আনামনা ইট আমার গায়ে ঢিলাইলো, আর আমার ঢিলাইলো, ইট দিয়ে শেষ হলো। কিন্তু আমার মা আমার বিশ্বাস না করে ওই লোকটাকে বিশ্বাস করলো। জীবনে প্রথম কষ্ট জায়গা উঠলো, ওই মায়ের গুতায় খাইয়ে আমি গার্মেন্টসে গেছি, ওদিনই বেতন দিছে।
যেদিন আমি মার খাইছি 1662 টাকা ওদিনই বেতন পাইছি। হুম হুম হুম। পাওয়ার পরে না আমি আর ওই যে নার্গিস আপা মানে আমার সাথে ছিল মানে পাশের রুমে, ওই নার্গিস আপা আর বলে নাই হ্যাঁ ও তো বেতন পাইছে। মা রাত্রে জিজ্ঞেস করছে নার্গিস তোকে কি বেতন দিছে? পরে নার্গিস আপা না আমাকে সবসময় কইছে তুই দূরে কোনো জায়গায় জাগা। আমি কই যাবো, আমি ঢাকা শহরে কিছু চিনি না। পরে ওই নার্গিস আপা না ওদিন গিয়া নিজেই বুদ্ধি করে বলছে কি না বেতন দেয় নাই বলতে পারে আমি আসছি পরে আমার লাভ দিয়ে জিগাইছে। নার্গিস আপা আমার তাতে যে ধরছে তোর মা যদি কয় বেতন দিস তুই কবি না। পরে না আমিও কইছি না বেতন দেয়নি কালকা দিব। পরে ওদিনই আমার মানে এত কষ্ট, আমি সারাদিন খাইনি। পরে কানতে কানতে না পরের দিন সকালবেলা না আমি ঘুম থেকে ওইটাই হাঁটা শুরু করছি। এই মার কাছে আমি থাকবো না। আমি যত হার গর্ভধারী মাইয়া হ্যাঁ আমার বিশ্বাস না করে হার ঘরে খায় ওই বেটার বিশ্বাস করলো 200 টাকা লেখা। তখন আমি একটু টাকা সংকটটা বুঝি। পরে সকালবেলা উঠে আমি হাঁটতে 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 অনেক দূরে গেছি। যে একটা রিস্কাওয়ালাকে বললাম কি ভাইয়া আমাকে রেল লাইন নিয়ে যান। মানে আমার কথা রেল লাইন তো অনেক বস্তি বস্তি থাকে, যদি ওখানে যাই তাহলে হয়তো আমার কোনো জায়গা দিতে পারে। পরে লোকটা না রিস্কাওয়ালা লোকটা না খুব ভালো, আমাকে বললো কি আপনি রেল লাইন যাবেন কেন? মানে আমাকে রেল লাইন হয় অনেক মানুষ থাকে তো আমি ওই মানুষের লাগে থাকবো। রেল লাইন কি ভালো মানুষ থাকে? তুমি রেল লাইন যাবা, তুমি আমার লাগে আমার বাড়িতে আহ। কি হয়েছে? আমি আমার বাপ মা আমার অনেক মারছে, আমি বাপ মার যাব না। তখন রেল লাইন না নিয়ে বেটা কি করলো, বেটার বাসা আমার নিয়ে গেল। বেটার বাড়িতে 3টা মেয়ে আর বউ ঘরে হ্যাঁ রিক্সা চালায়। পরে বেটার বাড়িতে আমার নিয়ে গেল, নেওয়ার পরে ওই ভালোই চলতেছি আমার ওখানে। তখন তো আমি হেল্পার ছিলাম। বললো কি তুমি কি কাজ করো? তখন আমি সাহস করে বললাম কি আমি গার্মেন্টস অপারেটর। বলো কি তুমি অপারেটর? আমি কি হ্যাঁ। পরে আমাকে ডিএডি থানা পুকুরপাড় ইন্টারভিউতে নিয়ে যায়, অনেক বড় গার্মেন্টস। তখন আমি ইন্টারভিউ দিই, আল্লাহর মধ্যে একটু হয় পারি। পড়ার পর না আমার নিয়ে নিচ্ছে। তখন আমার বেতন হয়েছে কত 2500 টাকা। যত সিনিয়র না নর্মাল ওভার টাইম নিয়ে আমি 3000 টাকা পাবো। তখন ওর বাসায় আমি ম্যাচ খাইলাম, খাওয়া থাকে আমি ওকে 2000 টাকা দিব। আমি বাবুরাইল ওই এলাকায় একটা ছেলের সাথে পরিচয় হয়। কিভাবে হলো পরিচয়? কি মানে আমি যে বাসায় থাকতাম ওরা ফলো করতো যে এই এলাকায় মেয়েটা নতুন আসছে, কোথা থেকে আসছে। মানে ওরা আর 2-3 বন্ধু মিললে মানে আমাকে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছিল। নেওয়ার পরে হঠাৎ করে একদিন আমি বিকাল আমাকে বললো কি মানে আমার সাথে ওর ওই যে বাসায় ছিলাম ওর মেয়ে ছিল, ওই মেয়ে আর আমি আর ওই মেয়ের একটা বান্ধবী দুজনে হাঁটতেছি। হাঁটার মধ্যে ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে কি তুমি ছবি দেখতে যাইবা? ওই মেয়েটা বলছে না আমি ছবি দেখতে যাব না। পরে আবার আমাকে জিজ্ঞেস করছে না তোমার নিমো না নিমো ওই যে তোমার বান্ধবী নতুন ডারে। পরে আমার জিজ্ঞেস করছে যে তুমি ছবি দেখতে যাইবা? আমি কি না আমি ছবি দেখি না, আমি জীবনও ছবি দেখি নাই। তারপর সে আমাকে বলে কি ভালো না গেলে। পরে যখন আমাকে এটা জিজ্ঞেস করলো পরে আবার জিজ্ঞেস করলো যে তোর কি জিজ্ঞাসে? পরে আমি বলছি কি যে ছবি দেখতে যাইবো। ছবি দেখতে যাবো তা ল। পরে না গেছি। সবাই যত কইছে 3 বান্ধবীর লাগে 3 বন্ধু একজেস হয়ে গেছে, আমি ওর সাথে পড়ছি। ছবি তখন আরম্ভ হয়েছে, তখন নিয়ে গেছে। তাই কইছে অনেক ভালো মন্দ কথা কইতেছে, তুমি তোমাকে আমি ভালোবাসি এরা সেটা। আমি বলছি না আপনি অনেক বড় লোক ছিলেন, আপনার সাথে আমার মানায় না। কথা বলতে 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 না হঠাৎ করে আমরা যে বেঞ্চটা পেতে বসছি, যে বেঞ্চ ঠাস করে ভাঙ্গা পড়ে গেছে। খুব মানে আমি ভয় পেয়ে গেছি, এটা কি হলো? পরে কি বেঞ্চ ভাঙ্গে গেছে, আমি কি ভালো কথা পরে না আমি বের হয়ে পড়ছি। আসার পর না এমনি চলতেছে কয়দিন চড়াবতে না। একদিন আমাকে বলে কি আসো আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। আমি বলি না আমি ঘুরতে যাব না, আমার কাজ আছে। পরে একদিন ঘুরতে নিয়ে যায়, ছবি টবি দেখায় তারপর ছেলেটা হ্যাঁ এই ছেলেটাই। কি করতো এই ছেলেটা? এই ছেলেটা কিছু করতো না। পরে খুব ভালোই চলতেছে। হঠাৎ একদিন আমি বেতন পাইছি। আমার কাছে তুমি বেতন পাইছো? আমি হ্যাঁ পাইছি। হিসাব করছে মানে আমি কয় টাকা বেতন পাইছি। আমি তো খুব ভালো ছিলাম, তো ওর হাতে দিয়া দিছি। তারপর না ও কি করছে সব টাকা গুণ না 500 টাকা রাখা দিছে। আমি আর কিছু বলি নেই। কয় টাকা আমি চা নাস্তা খাবো না, তুমি বাইর যাও। আমি আচ্ছা। উনি এলাকার একটা ছেলে, ওর বাড়ি বাবুরাইল, ওর বাড়ি জার্মান থাকে, ওর নিজস্ব বাড়ি বাবুরাইল 3 তলা বিল্ডিং। যে তোমাকে আমি ভালোবাসি। আমি কি আপনার আমি ভালোবাসি না? কয় কে? আমি কি আপনার কত বড় লোক? কোথাও হতো আমার গায়ে লেখা আছে কিনা বড় লোক। তখন তো এভাবে ভালোই। তো হঠাৎ করে না একদিন আমি ওর বলিনি যে হ্যাঁ ভালোবাসি। যে বাসাটায় ছিলাম, যে ভাইয়ের বাসায়, ওই ভাইয়ের মেয়ে আর আমি একসাথে ছিলাম না, থাকার মতন ওই মেয়েটা আমাকে বলে কি যে আসো সানি আপু, যে আমরা ওর বাসায় যে দেখি বইয়া রয়েছি আর ঘুরে টুরে আহি।
মানে ভূত মাথার ভিতরে চাপাই দিছে ও আমার, যা ওরে বললে ও তোমার ঘুরতে নিয়ে যাবো। তো ওরা তো অনেক বড় লোক, ওর গেটের সামনে আমি গেছি, যাই না আমি কই কি সেলিম ভাই আছে, পরে না ওর মা আমাকে কি বকা দিল, চন্দ বকা দিল সেলিমকে, সেলিমের দ্বারা আবি না চন্দ বকা দিল। আমি কই বাবা, আমি দেখছো তোর লেগে আজকে আমি বকাটা খেলাম। পরে বাসা যখন আইসে পড়ছে তখন না মানে এলাকা পুরো ছড়াই গেছে গা সেলিমের লাগে আমার লাগে সম্পর্ক। আমি তো কিছুই জানি না যে ওর লাগে আমার সম্পর্ক কি এর। পরে হঠাৎ করে ও আমার কি করছে, ওর এক মানে আত্মীয়ার বাসায় আমার রাখছে, ওই দোকানদারের ও খালু রাখে তো ওই বাসায় আমার নিয়ে রাখছে, ও রাখছে কয় কি আমার কারণে তোমার এত বকাবকি করে, তাহলে চলো তোমার আমি এক জায়গায় নিয়ে রাখি। রাখার পর না এই প্রতিদিন ও আসতো, আসে না আমাকে অনেক কিছু করতো। বিয়ের আগে আমাকে সব হয়ে গেছে ওই বাসায়। তা একদিন দুদিন তারপর ওর বড় ভাই জানিয়ে গেছে যে আমি এই বেড থাকি, কি করলো আরেকটা বাসায় ভাড়া করে মানে মেস থাকার ভাও করে দিল, থাকতেছি। ও আমার কাছে আসতেছে যাইতেছে, সবকিছুই হইতেছে। তখন ওই মধ্যে আমার একটা বাচ্চা এসে পড়ে বেটে। ওহো, ছেলেটার নাম কি ছিল? সেলিম। ওকে। এসে পরে আমি অনেক ঘুমিয়ে করতে তুই জানি না। পরে ডাক্তার দেখাইছো ও নিয়া, তো বলছে আমি প্যান্ট। পরে আমার বললো কি আমি তোমার বিয়ে করবো, তুমি ফালাই দাও এটা এখন। আমি বলছি এটা এখন কেমনে ফালাবো, আমার ভয় লাগে, আমি ফালাইতে পারবো না। অস করে ফালাইছে। তোমার কদিন পরে বিয়ে করি, বাড়িতে সবাই যেন রাজি। সেই সময়টাতে আপনাকে কোথায় রেখেছিল? ওর আন্টির বাসায়। ওর আন্টি এসব জানতো? পাড়াবসি, হ্যাঁ, ওই নিয়ে ফালাইছে। আর ডাক্তারের সাথে পরামর্শ করে হারাই নিয়ে গেছে ভালো কথা। আমি তো মনে করছি আমার বিয়ে করবো, এমনি 2008 শেষ হয়ে গেছে, 9 পড়ছে ফেব্রুয়ারির দিকেই ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক। ও বলতেছে আমাকে যে আমি তোমাকে বিয়ে করবো, আমার ফ্যামিলির আমি রাজি করাইনি। কিন্তু ওর সাথে আমার এতদিন ধরে সম্পর্ক, ও কোনোদিন আমার ফ্যামিলির কথা জানতে চাই নাই। ফ্যামিলি কোথায় আছে, কি করে, ফ্যামিলি কি করে কখনো জানতে চাই নাই। আর আমার মাথা কোনোদিন এরকম স্মরণ আহে নাই যে ওরা জানতে চায় নাই কি এখানে আমি জানি না। তারপরে ভালোই ওর সাথে এরকম সম্পর্ক, কিন্তু প্রেম প্রীতি এরকম না। কিন্তু ওর সাথে আমি কথা বলি, সম্পর্ক মানে ও আমাকে যা যা বলে আমি তাই করি। আচ্ছা। কিন্তু যে মন থেকে একটা ভালোবাসা এরকম কখনো হয় নাই। থাকার পরে একদিন হঠাৎ করে আমার মা আসে আমার আব্বাকে নিয়ে, মানে হঠাৎ করে সকালবেলা ওর সাথে আমি শুয়ে রয়েছি, সকালবেলা আসে আমার আব্বু ওকে ডাইরেক্ট নিয়ে বলে যে তুই যে ওর সাথে থাকোস, তুই করে বিয়ে করেছিস, মানে আমার আব্বু যশোরে। পরে তো কাবিল আমার কাজ কোথা দিকে দেখাতে পারতেছি না, কি কমো। এসে মায়ে তো ভেঙে লইছে, ওরা মারবো, আব্বু লইছে মারবো, ওরা মাইরা লাইবো, পুলিশে দিব, যেহেতু একটা পুলিশ, আব্বু পুলিশ টুলিশ খবর দিতেছে, ওরা ধরবো। এখন আমারও খুব ভয় লাগতেছে যে ওর সাথে তুই আমি থাকলাম, যেহেতু করে আমি ভালোবাসি আর না বাসি সবসময় ওর ভালো দিকটাই আমি দেখছি। হঠাৎ করে পুলিশ আইসা পড়তেছে, গাড়ি আসছে, ওর নিয়ে যাব। ওই অবস্থায় কি করলো, দোতলা থেকে ফাল দিছে, গেছে। এখন তো আমি একার বাড়ির ভিতরে সবাই আমার খারাপ জেনে গেল, সে মেয়েটা খারাপ দিকে ওর সাথে আছে। পরে একদিন ফোন দিয়েছে, পরে আমি ভালো মতো বলছে তুমি কই, আমি আসছি বাসায়। আমি গেছে, তুমি যে বললা আমার বিয়ে করবা, বিয়ে কি করবা না? এটা কতদিনের সম্পর্কের পরে? এটা ওনার সাথে পরিচয় হওয়ার পরে যে আপনারা 1 বছর পরে। 1 বছর পরে, ওকে। পরে বললো কি হ্যাঁ আমি তোর বিয়ে করবো। তো আমার যদি বিয়ে করো তাহলে তুমি দোতলা থেকে ফাল দিয়ে দৌড় দিলা কেন? পরে বলে আমার ভুল হয়ে গেছে। পরে বাড়ির ভিতরে তখন তোমার মা ডাইরেক্ট বলছে যে আমি তোর মাইয়া মানুষে মানি না, কোনোদিনও আমার কাছে আসবি না। আমি কি কবে তুমি আমার মাইয়া বলতে বানছিলা? তুমি যদি আজকে ভালো হইতো তাহলে কি তোমার আমার কপালে এত অশান্তি হইতো? এমনি যাই। এবারে হঠাৎ করে একদিন আসছে, পয়লা বৈশাখের দিন। পরে আমাদের পাশের বাড়ি ভাড়াইটারা, ওরা আমি বলি কি আন্টি আমার তো বিয়ে হয়নি, এখন ও বিয়ে করতে রাজি হয়েছে, কথা ওরা আসতে বলে আমরা নিয়ে বিয়ে দিয়ে মনে। পরে ফতুল্লা গাজি বসে নিয়ে আমরা পয়লা বৈশাখ মাসের 14 তারিখে বিয়ে দিচ্ছে। ওর কোনো অভিভাবক এখানে ছিল, বিয়েতে ছিল না? ওর কেউ ছিল না, আমারও কেউ ছিল না। ওই পাড়াপড়শিরা মিলে আপনাদের বিয়ে দিয়ে দিল, কাজী অফিসে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের সময় যে রেজিস্ট্রিটা হয়, সেই রেজিস্ট্রির ফটোকপি বা কোনো কিছু কি আপনি সংগ্রহ করেছিলেন? প্রথমে একটা ট্রই দেয়, ছোট একটা কাগজ দেয়, ছোট কাগজটা ওর কাছে ছিল, আপনাকে দেয়নি? আমাকে দেয়নি। ওকে, তারপর ওই বাসা ছেড়া দিলাম, বাসা ছেড়ে আবার অন্য বাসায় ভাড়া নিচ্ছি। যে বাসায় থাকবো না বাসা খারাপ করে। হ্যাঁ, অন্য বাসায় যখন ভাড়া নিচ্ছি তখন এরকম একটা অবস্থা, গার্মেন্টস কাজ নাই,
গার্মেন্টসে কাজ নেই যেহেতু আমার ঘরে তো ভাত নেই, ও তো আমাকে টাকা পয়সা দেয় না। যদি আমি কাজ করি তাই ভাত জুটে কপালে, না তাহলে জুটে না। এমনি কাজ করতেছি। একদিনও আমাকে বলে কি যে আমার মোবাইলের চার্জার কিনো, মোবাইলের চার্জার নাই, তুই যে গার্মেন্টসে কাজ করস তোর কাছে টাকা নেই, একটা চার্জার কিনা দে। মানে কিছু কিছু কথায় কথা না আমাকে অনেক আওয়ার বাওয়ার, মানে অনেক বিস্মিত, অনেক বকাবকি করতো। তখন আমার খুবই কষ্টকর, খুব খারাপ লাগতো। কি করবো মোহন, করার পর না আমি গার্মেন্টসের কন্ট্রাক্টর যেটা, ওকে আমি বললাম ভাইয়া আমার না 200 টাকা লাগবো। 200 টাকা দিয়ে তুমি কি করবো? আমি 200 টাকা দিয়ে আমার জামাই একটা চার্জার কিনবো, টাকা লাগবো। পরে বললো কি চার্জার কিনবো, তাহলে যত টাকা নাই তুমি এক কাজ করতে পারো, তোমার আমি পরে দিব না, পরে আমার লোক যোগাযোগ করো। ভাবলাম হয়তো বা কাজে শেষে যখন ছুটি দেবো তখন মনে দিয়া দিব। তখন আমাকে ছাদে ডাকলো, বললো আসো ছাদে। ছাদে একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমে দুনিয়ার কাপড় চোপড় হালানো পুরানো। ওখানে আমাকে অনেক মানে হাতে ধরছে, মানে অনেক জোরাজুসি করতেছে আমার সাথে শালীন সম্পর্ক করব। পরে আমি বলতেছি ভাইয়া এটা ঠিক না, ভাইয়া আমার জামাই আছে, আমার জামাই আমার যদি কোনদিন হনে আমার খারাপ ভাববো। সে তখন জোরাজুরি করার পরে আর করতে যেত না পারে, আগে আমাকে তারপর 200 টাকা দিয়ে দিছে। 200 টাকা আপনি কি করলেন, ধার করলেন তার কাছ থেকে? ও আমাকে একবারের জন্য দিয়ে দিছে 200 টাকা। ওকে। ও যে অনেক কিছু যোগাযোগ করছে, আমি যেন কাউকে না বলি। এই 200 টাকা নিয়ে আমি কাউকে আর কিছু বলি নাই। আমি পাশে গেছি, যা বলছে কি কন্ট্রাক্টরের কাছ থেকে আমি এটা ধার নিচ্ছি ওর চার্জার কেনার জন্য। পরে কিনা দিয়েছে, পরে একটা চার্জার কিনেছে, অটো চার্জার কিনছে। কিনা কত খুশি হয়েছে। তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমার যত হোক তো আমার স্বামী খুশি হয়েছে, তাহলে আমি আর কিছু বলি নাই। পরে হঠাৎ একদিন ডিএডিতে আমি দাঁড়ায় রয়েছি, মানে ডিএডিটা খুব খারাপ আমাদের এলাকায়, নারায়ণগঞ্জ 2 নম্বর গেট তো, ওখানে অনেক মেয়েরা বাজে মেয়েরা দাঁড়ায়। গার্মেন্টস ছুটি দিছে তো, একটা বান্ধবী আসার কথা, আমি দাঁড়ায় রয়েছি। হঠাৎ করে পিছন দিয়ে একটা লোক আমাকে ডাক দিয়ে বললো কি এদিকে আসো। এখন আমি চিন্তা ভাবনা না করে ওর সাথে সাথে গেলাম। এদিকে আসে বললাম, আমাকে 2 নম্বর ইতে নিয়ে গেল, উপরে নিয়ে গেছে। ও 2 উঠতেছে, আমি ওর পিছু 2 উঠতেছি। ওই মেয়েটা আপনাকে ডেকেছে? না, এটা ছেলে। মানে যে মেয়েটার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি ওই মেয়েটা আসে নাই। একটা ছেলে আপনাকে ডেকে নিয়েছে। তো আপনি কেন অজানা একটা ছেলের সঙ্গে উঠতে যাবেন? আমি ভাবছি কি হয়তো বা ও কেউ চিনে, এই কারণে আমি যার জন্য দাঁড়িয়েছি। আর আমার তো মনে হয় চিনা ছাড়া তো অচিনা কাউকে ডাক দিবে না, এই কারণে আমি ওর পিছু গেছি। আর ওর ভাই ওর সাথেই করে, আমি ভাবছি যে এটা ওর ভাইয়ের বন্ধু বান্ধব হইতে পারে, আমার ডাকে, এই কারণে আমার পিছু গেছি। উপরে উঠতে আসছে 2 তলায়। আমি বলি কি তো এরা কার বাসায় আসলো ভাবতেছি। আর ও এত উপরে আইসা বললো, আমার তো বললো না যে ও ওখানে দাঁড়ায় রয়েছি আমি, এখানে উপরে আইসা বয়ে রয়েছে, আজকে উপরে যায়নি। আপনি এরকম মনে করেছেন? হ্যাঁ, আমি এরকম মনে করতেছি। দিয়ে যাইতে 3 তলা উঠছে, ওটা একটা রুমে গেছে। রুমে যা দরজাটা লাগাই দিছে ছেলেটা, দরজা লাগাই দিছে। এখন আমি বলি কি দরজা লাগাই দিছেন? আমি যার জন্য দাঁড়িয়েছি হ্যাঁ কই, কয় হ্যাঁ মানে আমি কি আপনি এখানে আমার কেন আনছেন? কয় জানি না হয় না কি তুমি ডং করো। আমি কি ডং মানে কিসের ডং করলাম, মানে আমি বুঝি নেই তখন। তখন আমাকে বললো কি যে তুমি জানো না তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? আমি ওখানে আমার বান্ধবীর জন্য দাঁড়িয়ে রয়েছি, আপনি আমাকে কেন ডাক দিয়েছেন? আপনি কে মানে তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়েছি? আমি কি বান্ধবী আমি ছুটি হবো তো নামবো। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি এবং 4 মিনিট পরই আমরা ফিরে আসছি। আর আপনারা যারা অতিথিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হেলো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্টস হেলো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান, আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ
অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। FM 89.2. FM 89.2. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর আজকে সানিয়া তার জীবনের গল্প নিয়ে এখানে রয়েছে। সানিয়ার মতো আপনি যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের সাথে ভাগাভাগি করতে চান, আপনার ফিলিংস গুলো, অনুভূতিগুলো লাখো মানুষের সাথে, চলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আরো একবার বলছি 91156668। এটা পুরনো নাম্বার, 02 যোগ করে নেবেন যদি মুঠোফোন থেকে ফোন করেন। এবং নতুন আরো একটি নাম্বার রয়েছে আমাদের, সেটা ব্যবহার করতে চান তাহলে সেটাও বলছি 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি এক চাপবেন এবং চাপার পরে আপনি হ্যালো 8920 জন্য যে নির্দেশনাগুলো ওখানে দেওয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন। আমরা এটা শুনে আপনার জীবনের গল্প প্রচারযোগ্য হলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে, সানিয়ার কাছে ফিরছি। আর চলে আসুন ফেসবুকে সানিয়াকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HALLO8920। ওখানে গিয়ে লাইক দিয়ে এবং ফেসবুকের স্ট্যাটাসে কমেন্টস করে আপনি জিতে নিতে পারেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। ওকে সানিয়া, যেখানটাতে আমরা ছিলাম তারপর। হ্যাঁ, তারপর আমাকে অনেক ই করলো। তারপর আমি চিল্লাচিল্লি করে রুম থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে না আমাকে যে মানে এর যে স্টাফ, আগে তো চিনতাম না যেটা স্টাফ, এখন বের হওয়ার সাথে সাথে না আমাকে একটা কার্ড দিল হাতে। বললো এই কার্ডটা তুমি রাখো, যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন দিও। ওকে, কার্ডটা নিলাম, সোজা চলে আসছি বাসায়। এখানে কার্ডটা নিয়ে ভাবতাছি। লোকটা আমাকে বললো কোনোদিন যদি কোনো প্রয়োজন বললো, কেন বললো? তা আমি আরো এক সপ্তাহ মতো ওই কার্ডটার কোনো মনেই করলাম না কার্ডটার কথা। হঠাৎ করে এরকম অবস্থা হলো, গার্মেন্টসে কোনো কাজ নেই, চলার মতো কোনো আমি ব্যবস্থা দেখতেছি না। আর আমার হাজবেন্ড যে, ও থাকতো ওর বাসার কেউ জানতো না যে ও আমাকে বিয়ে করছে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ একটি অন্য জটিল কার্বন ডাই তৈরির গঠন একক হিসেবে কাজ করে। এদের সাধারণত সংকেতে হলো CN2NON। এদের অণু কার্বন পরমাণু সংখ্যা 5টি হলে তাকে পেট্রো সুগার বলে। চিত্রে দুটি পেন্টের সুগারের অণুতে সুগার এবং অন্যান্য বাইরেবল সুগার, রায় থেকে পাওয়া চাল, ময়দা, আলু ইত্যাদি প্রচুর পরিমাণ স্টার রয়েছে। কার্বোহাইড্রেটের আণবিক গঠন, আণবিক ওজন ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এদের ভেতর সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম এককের নাম মনোস্যাকারাইড। এটি অন্যান্য জটিল কার্বন ডাইয়ের তৈরি গঠিত এক হিসেবে কাজ করে। এদের সাধারণ সংকেত